আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বায়োলজি অনলাইন ক্লাসে গত যে ভিডিও করেছিলাম তাতে ক্লাস 11-এর ইউনিট 1 জীবজগতের বৈচিত্র্য, তার চ্যাপ্টার 1 জীবনের বিজ্ঞান সায়েন্স অফ লাইফ এর পার্ট 1টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2টা আলোচনা করব। গতদিন আমরা জীববৈচিত্র্যের প্রকারভেদটা বুঝিয়েছিলাম। তো আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। অ্যাকচুয়ালি খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদ, আমরা মানুষ তথা বিভিন্ন প্রাণীরা সাধারণত সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তো জীববৈচিত্র্য যত হবে, অর্থাৎ উদ্ভিদের বৈচিত্র্য যত হবে, তত বিভিন্ন রকমের উদ্ভিদ আমরা ভক্ষণ করব। বিভিন্ন রকম উদ্ভিদ বলতে দেখা যাচ্ছে যে আমরা যে চাল খাচ্ছি, ধান, সেই ধান বিভিন্ন রকমের ধান বীজ থেকে বিভিন্ন রকমের ধান, বিভিন্ন রকমের চাল হচ্ছে। অর্থাৎ সবুজ উদ্ভিদের যত রকম বৈচিত্র্য হবে, আমাদের খাদ্য ভাণ্ডারও তত বৈচিত্র্যময় হবে। কৃষিক্ষেত্রে জীববৈচিত্র্যের প্রভাব। কৃষিক্ষেত্রে জীববৈচিত্র্য একই রকমভাবে যে আমরা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম গবেষণার মাধ্যমে আমাদের যে শস্য খাদ্য গবেষণা করে বিভিন্ন রকম বীজ, নিত্য নতুন বীজ উৎপন্ন করছে, যে বীজগুলো আমাদের বিভিন্ন রকম কৃষিক্ষেত্রে সাহায্য করছে। যেমন আগে আমাদের ধান উৎপাদন করতে দীর্ঘ সময় লেগে যেত, কিন্তু বর্তমানে যে উন্নত ফলনশীল ধান বীজ আমরা চাষ করে থাকি, তাতে খুব অল্প সময়ে বেশি ফলন পাওয়া যায়। তাই কৃষিক্ষেত্রে জীববৈচিত্র্যের একটা প্রভাব থেকেই থাকে। ওষুধের উৎস হিসেবে, ওষুধের উৎস হিসেবে আমরা জানি যে আমরা যে ওষুধ সেবন করি, সেই ওষুধ বিভিন্ন রকম গাছ থেকে পাই, অর্থাৎ ঔষধি গাছ থেকে পাই। তো এই জীববৈচিত্র্য থাকার কারণেই এই বিভিন্ন রকম উদ্ভিদ আর বিভিন্ন রকম উদ্ভিদ থেকে বিভিন্ন রকম উপকার পাচ্ছি। তার মধ্যে ওষুধ একটা গুরুত্বপূর্ণ জিনিস। জিন ভাণ্ডার হিসেবে, জিন ভাণ্ডার অর্থাৎ আমরা জানি যে জিন মানে হচ্ছে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের ধারক ও বাহক। তো যত রকম আমাদের জীববৈচিত্র্য হবে, তত বেশি রকমের জিন আমাদের পৃথিবীতে থাকবে, এবং থাকার ফলে বেশি রকমভাবে আমাদের জিন ভাণ্ডার সমৃদ্ধ হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা বাস্তুতন্ত্রে দেখে থাকি যে বাস্তুতন্ত্রে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক, এরা একে অপরের ওপরে খাদ্যের ব্যাপারে নির্ভরশীল। তো আমাদের এই প্রকৃতির জীববৈচিত্র্য যদি অবলুপ্ত হয় বা কোনোভাবে কোনো জীব যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন ঘটবে। কৃষ্টিগত গুরুত্ব, কৃষ্টিগত গুরুত্ব বলতে বিভিন্ন রকম জীববৈচিত্র্য আমাদেরকে আনন্দ দেয়। আমরা চিড়িয়াখানায় যাই, চিড়িয়াখানা গিয়ে বিভিন্ন রকম পশু পাখি দেখে থাকি, বা বটানিক্যাল গার্ডেনে যাই, সেখানে গিয়ে আমরা বিভিন্ন উদ্ভিদ দেখি। এটা আমাদের আনন্দ দেয়। এটাই হলো জীববৈচিত্র্যের কৃষ্টিগত গুরুত্ব। জীববৈচিত্র্যের গুরুত্বের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ। আমরা শুনে থাকব যে আমাদের চারিপাশে যে যত উদ্ভিদ এবং প্রাণী আছে, সেই উদ্ভিদ এবং প্রাণী ধীরে ধীরে কিন্তু অবলুপ্ত হচ্ছে। সেই অবলুপ্ত হচ্ছে কেন? তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে বাসস্থানের অভাব। অর্থাৎ একটা জীব, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তাকে সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকবার জন্য যেটা সবথেকে প্রথম প্রয়োজন, সেটা হলো বাসস্থান। বাসস্থানের সাথে খাদ্যরও প্রয়োজন। তাহলে বর্তমানে মানুষ নিজেদের থাকার জন্য বিভিন্ন রকম ফ্ল্যাট বাড়ি তৈরি করছে, জঙ্গল কাটছে, কলকারখানা তৈরি করছে। এর ফলে কি হচ্ছে না, উদ্ভিদ কাটা পড়ছে এবং প্রাণীদেরও বাসস্থানের অভাব হচ্ছে। যখনই বাসস্থানের অভাব হচ্ছে, তখনই তাদের সংখ্যা কমছে।
অরণ্য ধ্বংস, এর মধ্যেই আমি বাসস্থানের অভাবের মধ্যেই আলোচনাটা করলাম। অরণ্য ধ্বংস অর্থাৎ মানুষ তার নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য কলকারখানা তৈরি করছে, বাড়িঘর তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে, আর এইগুলো করতে গিয়ে কি করছে না অরণ্য ধ্বংস করছে, অর্থাৎ গাছ কাটছে, নির্বিচারে গাছ কাটছে। শিকার, চোরা শিকার, আমরা জানি যে চোরা শিকারীরা জঙ্গলে বা বনে তারা বাঘ শিকার করছে তার চামড়ার কারণে, গন্ডার শিকার করছে তার খড়গের কারণে, এবং হাতি শিকার করছে তার দাঁতের কারণে। এর ফলে কি হচ্ছে না আমাদের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। দূষণও একটি গুরুত্বপূর্ণ কারণ জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার। কারণ হচ্ছে দূষণের ফলে বায়ু দূষণ, মাটি দূষণ, যার ফলে কি হচ্ছে না আমাদের জীবেরা তাদের উপযুক্ত পরিবেশ হারাচ্ছে। এরপরে প্রাকৃতিক বিপর্যয়, ভেরি ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম একটি কারণ হলো প্রাকৃতিক বিপর্যয়। আমরা রিসেন্ট দেখেছি আমফান বা যশ, যে প্রাকৃতিক দুর্যোগগুলো, যে ঝড়গুলো আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে, যার ফলে কি হয়েছে না সুন্দরবন তথা আমাদের উপকূলবর্তী অঞ্চলে জল উঠে গেছে। সেই অঞ্চলে যে জীবেরা বাস করত তারা কি হয়েছে তারা নিজেদের বাসস্থান হারিয়েছে, খাদ্য হারিয়েছে, যার ফলে কি হয়েছে না তারা হ্রাস পাচ্ছে। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ও জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার একটি অন্যতম কারণ। এবার আমরা আলোচনা করব জীববৈচিত্র্যের সংরক্ষণ। তাহলে এই যে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, তাহলে এটাকে কি করতে হবে, আমাদের সংরক্ষণ করতে হবে, আমাদের যাতে প্রাকৃতিক বিপর্যয় না নেমে আসে, অর্থাৎ জীববৈচিত্র্য যাতে না শেষ হয়ে যায়, তাই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তাহলে জীববৈচিত্র্যের ইনসিটু সংরক্ষণ মানে হচ্ছে যে কোনো জীবকে তার নিজস্ব বাসস্থানে স্বাধীনভাবে রেখে যে সংরক্ষণ করা হচ্ছে তাকে বলি আমরা ইনসিটু সংরক্ষণ। যেমন আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগারের নিজস্ব বাসস্থান বলতে আমাদের প্রথমেই মাথায় আসে কোনটা, সুন্দরবন। তাহলে সুন্দরবনেই রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা হয়, তাহলে সেইটাকে আমরা বলবো ইনসিটু সংরক্ষণ। বোঝা গেল? এক্সিটু মানে হচ্ছে কোনো জীবকে তার নিজস্ব বাসস্থান থেকে যদি আমরা নিয়ে এসে কোনো একটি সংরক্ষিত অঞ্চলে বা কোনো একটি সংরক্ষিত জায়গায় যদি আমরা তাকে আলাদাভাবে সংরক্ষণ করি, চিকিৎসা ব্যবস্থা প্রোভাইড করি, তাহলে সেটাকে আমরা বলছি এক্সিটু সংরক্ষণ। তাহলে ইনসিটু সংরক্ষণ অর্থাৎ কোনো জীবের তার নিজস্ব বাসস্থানে রেখে সংরক্ষণ, তাকে ইনসিটু সংরক্ষণ। কোনো জীবকে যদি তার নিজস্ব বাসস্থান থেকে নিয়ে এসে যদি আমরা সংরক্ষণ করি, তাকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এই এক্সিটু সংরক্ষণের একটা সহজ উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা। আমরা যদি ধরো কোনো রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনে কি হয়েছে না সে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে বা বয়সজনিত কারণে সে শিকার করতে পারছে না, তাহলে কি হবে না তাকে যদি সুন্দরবনে খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে সে খাদ্যের অভাবে মারা যাবে। তাহলে সেই বাঘটাকে যদি আমরা নিয়ে এসে আমাদের চিড়িয়াখানায় রাখা হয়, চিড়িয়াখানায় রেখে তাকে যদি চিকিৎসা করা হয় এবং খাদ্য দেওয়া হয়, তাহলে যে সংরক্ষণটা হলো এটা হলো এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ অর্থাৎ তার নিজস্ব বাসস্থানে রেখে যে সংরক্ষণ, সেই সংরক্ষণটা সাধারণত 6 রকম। এক হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, দ্বিতীয় হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রোটেক্টেড অঞ্চল এবং গেম রিজার্ভ। প্রথমে একটা কথা বলে রাখি, এই যে 6টা যে ইনসিটু সংরক্ষণের পদ্ধতি, বেসিক্যালি এটা প্রত্যেকটাই কিন্তু জঙ্গল বা বনাঞ্চল।
এই জঙ্গলের বিভিন্ন রকম বৈশিষ্ট্যের তফাতের কারণে এদেরকে এই ভাগগুলো করা হয়েছে। বেসিক্যালি বৈশিষ্ট্যগুলো আমরা যখন দেখব খুবই নিয়ারেস্ট, ঠিক আছে। আর এক্স-সিটু সংরক্ষণ, এই এক্স-সিটু সংরক্ষণকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা আমরা জানি যে আমাদের আলিপুরে চিড়িয়াখানা রয়েছে। সেই চিড়িয়াখানায় আমরা বিভিন্ন জীবদের নিয়ে এসে সংরক্ষণ করি, সেটা চিড়িয়াখানা হচ্ছে একটা এক্স-সিটু সংরক্ষণ। বটানিক্যাল গার্ডেন, আমাদের হাওড়া শিবপুরে বটানিক্যাল গার্ডেন রয়েছে, এখানে আমরা উদ্ভিদদের সংরক্ষণ করি। বলে রাখি যে চিড়িয়াখানায় প্রাণীদের সংরক্ষণ করা হয় আর বটানিক্যাল গার্ডেনে উদ্ভিদদের সংরক্ষণ করা হয়। এরপর হচ্ছে জিন ও বীজ ব্যাংক। এই ব্যাংক বললেই আমাদের টাকা পয়সা জমা দেওয়ার ব্যাংকের কথা মনে পড়ে, কিন্তু এটা হচ্ছে জিন ও বীজ ব্যাংক। এটা কি না, আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের যে ধারক ও বাহক জিন, এই কোনো গুরুত্বপূর্ণ জিনকে যদি ভবিষ্যতে আমাদের কোনো কাজে ব্যবহার করতে হয় তার জন্য তাকে সংরক্ষণ করতে হবে। বীজ, গুরুত্বপূর্ণ বীজ যেগুলো আমাদের বিজ্ঞানীরা উন্নত ফলনশীল যে বীজগুলো তৈরি করছে, তাহলে সেগুলো যেখানে জমা থাকে ভবিষ্যতের ব্যবহার করবার জন্য তাকে বলা হয় জিন ও বীজ ব্যাংক। অনুশীলন উদ্যান, অনুশীলন উদ্যান, এখানেও আমরা বিভিন্ন জীবেদের সংরক্ষণ করে থাকি। আর ক্রায়ো সংরক্ষণ, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ হচ্ছে LN2 অর্থাৎ লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন যার তাপমাত্রা হচ্ছে -196°C, -196°C তাপমাত্রায় এই লিকুইড নাইট্রোজেনে আমরা বিভিন্ন রকম পরাগরেণু, শুক্রাণু সংরক্ষণ করে থাকি ভবিষ্যতে ব্যবহার করবার জন্য। এই লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে যে সংরক্ষণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এবার আমরা আমাদের যে ইনসিটু সংরক্ষণগুলো তাদের বৈশিষ্ট্যগুলো একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক। জাতীয় উদ্যান অবশ্যই ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। সমগ্র বাস্তুতন্ত্র এখানে রক্ষিত হবে, অর্থাৎ এখানে কোনো রকম উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক কাউকেই কোনোভাবে বিঘ্ন ঘটানো হবে না। শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এই বৈশিষ্ট্যটা অ্যাকচুয়ালি সব বনাঞ্চলের ক্ষেত্রেই প্রযোজ্য যে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, মানে এমন কোনো বনাঞ্চল নেই যে শিকার করাটা সিদ্ধ। তাই এই বৈশিষ্ট্যটা তোমরা সবার ক্ষেত্রেই প্রয়োগ করতে পারো। উদাহরণ, জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গের জলদাপাড়া, যেটা খুব রিসেন্ট 2012 সালে জাতীয় উদ্যানে পরিণত হয়েছে, আগে এটা অভয়ারণ্য ছিল। গরুমারা, এগুলো হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এছাড়া মধ্যপ্রদেশের কান্না, আরও অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নেবে। অভয়ারণ্য এই নামটা থেকেই উঠে আসছে, অর্থাৎ যে বনাঞ্চলে বন্য প্রাণীরা নির্ভয়ে চলাচল করতে পারে সেই জঙ্গলকে আমরা বলে থাকি অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। বন্যপ্রাণীরা এই বনাঞ্চলে নির্ভয়ে চলাচল করতে পারে। অবলুপ্তির পথে এমন কোনো বিশেষ বন্যপ্রাণীর রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে এই যে ভরতপুর, আমি উদাহরণে ভরতপুর লিখেছি, রাজস্থানের ভরতপুর। এই ভরতপুরে যে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য রয়েছে সেটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। এখানে পাখিদেরকে সংরক্ষণ করা হয়, অর্থাৎ ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। সেই জন্য বলছে অবলুপ্তির পথে এমন কোনো বিশেষ বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণ এখানে করা হয়ে থাকে। আর সেই একই বৈশিষ্ট্য, শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি হচ্ছে একটি অভয়ারণ্যের উদাহরণ। এছাড়া ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, রাজস্থান। সংরক্ষিত বনাঞ্চল, রিজার্ভ ফরেস্ট। সংরক্ষিত নাম থেকেই উঠে আসছে যে এই বনাঞ্চলটা অবশ্যই সংরক্ষণ করা হচ্ছে। এই বনাঞ্চলটা কে সংরক্ষণ করছে না, অবশ্যই রাজ্য সরকার। তাহলে এখান থেকে দেখতে হবে যে আমরা জাতীয় উদ্যান, এইটা হচ্ছে তোমার ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত। অভয়ারণ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত।
সংরক্ষিত বনাঞ্চল হচ্ছে রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আর সাধারণের প্রবেশ এখানে নিষেধ, শিকার এবং গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর এবং আসামের কাজিরাঙা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের উদাহরণ। বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত। ইউনেস্কো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কো মানে হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কোর ম্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত হচ্ছে এই বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে বাস্তুতন্ত্র সম্পূর্ণরূপে সংরক্ষিত হচ্ছে। উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং আসামের মানস। প্রোটেক্টেড অঞ্চল। প্রোটেক্টেড অঞ্চল হচ্ছে বন এবং বনাঞ্চল নাও হতে পারে, অর্থাৎ এটা একটা কোনো ছোট্ট জায়গা হতে পারে যেটা প্রোটেক্ট করা হচ্ছে, অর্থাৎ যেটাকে রক্ষী দ্বারা সংরক্ষিত হচ্ছে, সেইটাকে বলছে প্রোটেক্টেড অঞ্চল। বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকারের আইন দ্বারা সংরক্ষণ করা হচ্ছে এবং বনরক্ষী দ্বারা সুরক্ষিত, যেমন সুন্দরবনের বাঘ্র প্রকল্প, বকখালির কুমির প্রকল্প, এগুলো সবই কিন্তু প্রোটেক্টেড অঞ্চল। গেম রিজার্ভ। গেম রিজার্ভ কোনো একটি নির্দিষ্ট কোনো পার্টিকুলার নয়, এটা গুরুত্ব অনুসারে রাজ্য সরকার যে কোনো অরণ্যকেই গেম রিজার্ভে পরিণত করতে পারে এবং শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরে আসি হটস্পট, ভেরি ইম্পর্টেন্ট হটস্পট। অ্যাকচুয়ালি হটস্পটটা কি না, আমাদের পৃথিবীকে বিভিন্ন ছোট ছোট পকেটে ভাগ করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গা, যে জায়গায় কোনো বিশেষ প্রজাতি যারা বাস করে এবং অবশ্যই সেই বিশেষ প্রজাতিটা কিন্তু অবলুপ্তির পথে, সেই অঞ্চলকে আমরা বলে থাকি হট স্পট। হট মানে গরম, স্পট মানে জায়গা। হট স্পট অর্থাৎ পৃথিবীর যে কোনো নির্দিষ্ট অঞ্চল, যে অঞ্চলে কোনো নির্দিষ্ট প্রজাতি থাকে কিন্তু অবশ্যই সেই প্রজাতিটা অবলুপ্তির পথে হতে হবে, সেই অঞ্চলকে আমরা বলে থাকি হটস্পট। সারা পৃথিবীতে মোট 36টা অর্থাৎ 36 হটস্পট রয়েছে। পৃথিবীর সমগ্র যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্যটাকে আমরা কি করেছি না 36টা হটস্পটে ভাগ করেছি। এই 36টা হটস্পটের মধ্যে আমাদের ভারতে রয়েছে মোট 4টি হটস্পট, অর্থাৎ ভারতে 4টি হটস্পট রয়েছে। যে 4টি হটস্পট হচ্ছে পূর্ব হিমালয়ান হটস্পট। এই পূর্ব হিমালয়ান হটস্পটের বিস্তার হচ্ছে সিকিম, ভুটান, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরাংশ। এটা হচ্ছে পূর্ব হিমালয়ান হটস্পট। 2 নম্বর হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট। এর বিস্তার হচ্ছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের। ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পটের বিস্তার হচ্ছে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আসামের দক্ষিণ দিকের কিছু অংশ এবং শেষ হচ্ছে সুন্দাল্যান্ড। এই সুন্দাল্যান্ড কোনটা না থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুমাত্রা, ইন্দোনেশিয়া এবং ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ, এইটা নিয়ে হচ্ছে সুন্দাল্যান্ড। তাহলে এই হটস্পটটা আরেকবার একটু ক্লিয়ার করে দিই। হটস্পট কী জিনিস না, পৃথিবীর যে জীববৈচিত্র্য, কোনো নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট প্রজাতিকে পাওয়া যায়, যে প্রজাতির আধিক্যটা ওখানে বেশি, অন্য জায়গায় পাওয়া যেতে পারে কিন্তু খুব কম, আবার কোনো কোনো ক্ষেত্রে অন্য জায়গায় পাওয়া যায়ও না। তাহলে কোনো নির্দিষ্ট প্রজাতি যে স্থানে রয়েছে সেই স্থানটাকে বলা হচ্ছে হটস্পট। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই যেন সেই প্রজাতিটা অবলুপ্তির পথে হয়, তাহলে সেই জায়গাটাকে আমরা বলে থাকি হটস্পট। তাহলে পৃথিবীতে মোট 36টা হটস্পট আছে, আর এই 36টা হটস্পটের মধ্যে ভারতবর্ষে রয়েছে 4টে হটস্পট। তাহলে 4টে হটস্পট কী কী? পূর্ব হিমালয়ান হটস্পট, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট,
ইন্দো বার্মা হটস্পট এবং সুন্দাল্যান্ড। এই 4টে হটস্পট ভারতবর্ষে রয়েছে। ঠিক আছে, এখানেই আমাদের ইউনিট 1-এর চ্যাপ্টার 1 অর্থাৎ জীবনের বিজ্ঞান চ্যাপ্টারটা শেষ হলো। আমি প্রশ্নগুলো দিয়ে দেবো, প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারটা আলোচনা করব।